আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল দুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি পদ নিয়েও আলোচনা চলছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাষ্ট্রপতি পদের জন্য উপযোগী। আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিনে নতুন সরকারও শপথ নেবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতুল ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তিনি নেতাকর্মীদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন। ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, নারী নির্যাতন সহ বিভিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে মুসলিমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদী আসছেন না, তবে একটি গুরুত্বপূর্ণ ভারতীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসতে পারেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে। 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ হবে। মোদীর না আসার কারণ হলো তিনি দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিটে ব্যস্ত। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই মন্ত্রিসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ওয়াচডগ হিসেবে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই 209 আসনে জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোট সহ মোট 212 আসন। বিরোধী দলের ভূমিকায় জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77 আসন পেয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, বিএনপির চেয়ারম্যান শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়া নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির নতুন ধারা গড়ার ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, পুরনো প্রতিহিংস রাজনীতি ছাড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে এই ধরনের সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগে পুনর্গণনার দাবি জানাতে 11 দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। জামায়াত নেতারা অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ভোটে জালিয়াতি, ফলাফল শিটে ঘষামাজার ও দেরি, আবার কিছু কেন্দ্রে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা হয়েছে। তারা পুনর্গণনার পাশাপাশি নির্বাচনের পর সহিংসতা ও হামলার বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপেরও দাবি জানিয়েছেন। আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। সংস্থাটি জানিয়েছে, 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছানো হবে। তেল, ডাল, চিনি ছাড়াও ছোলা ও খেজুর বিক্রি করা হবে। রমজান শুরুর আগের দিন থেকে কার্যক্রম শুরু হতে পারে। পণ্যের দাম ও পরিমাণ পরে জানানো হবে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নে 3 সন্তানের জননী ধর্ষণের অভিযোগকে পুলিশ খণ্ডন করেছে। শনিবার রাত 10টায় হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে পাঠানো অ্যাডিশনাল এসপির অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী ওই সময় হাসপাতালে ভর্তি ছিলেন, তাই অভিযোগ সঠিক নয়। প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা বিএনপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের পিতার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। নিহত মেহেদী হাসান মাসুম দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। ঘুমের মধ্যেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ হত্যার অস্ত্র উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে। কুমিল্লার লালমাইয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণ পর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি অটোরিকশা চালক ছিলেন। পুলিশ জানায়, ঢাকাগামী উপকূল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাটের ফকিরহাটে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ 15 জন আহত হয়েছেন। খুলনা ঢাকা মহাসড়কের বিশ্ব রোড মোড়ে দুর্ঘটনাটি ঘটে। 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, রূপসী বাসের ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত চলছে। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকের অনুমতি ছাড়া সিদ্ধান্ত মানছে না পিটিআই। সরকার বলছে, কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। ইমরানের চোখের সমস্যার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। রাজনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত।
মার্কিন কংগ্রেসে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরও শক্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ব্রেভ বার্মা অ্যাক্ট নামে নতুন এই বিল আনা হয়েছে। এতে নিষেধাজ্ঞার মেয়াদ 2032 সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়োগ বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে। সামরিক জান্তার ওপর চাপ বাড়ানোই এই আইনের মূল লক্ষ্য। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েন করা হয়েছে। ট্রাম্প কূটনৈতিক সমাধানের কথা বললেও সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এতে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও গাজা ইসরায়েলি হামলা চলছেই। রবিবার 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসে 5 জন, আল ফালুজা এলাকায় 4 জন। গাজা কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতির শুরু থেকে ইসরায়েল 1500 বারের বেশি নিয়ম ভেঙেছে। খাদ্য ও ঔষধের তীব্র সংকটের মধ্যে প্রায় 20 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে গাজার 90% অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে $70 বিলিয়ন প্রয়োজন। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপে ওমানকে 96 রানে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। 235 রান করে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে তারা। অধিনায়ক লরকান টাকার 94 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি আইরিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড করেন। ওমান 3 ম্যাচে হেরে বিদায় নেয়। লা লিগার রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে জোড়া গোল করেন। 75 বছর পর রিয়ালের হয়ে এমন কীর্তি গড়লেন কোনো খেলোয়াড়। ভালভার্দে করেন দর্শনীয় গোল। বার্নাব্যুতে দাপুটে জয় পায় স্বাগতিকরা। টি-20 বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। বয়কট নাটক শেষে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে এই লড়াই। ম্যাচটি ঘিরে অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও চরমে। ক্রিকেট প্রেমীদের চোখ এখন 22 গজে। লিগ ওয়ানে রেনের কাছে 3-1 গোলে হেরে খেই হারিয়েছে পিএসজি। ম্যাচে আধিপত্য থাকলেও গোল করতে ব্যর্থ হয় তারা। রেনের গোলকিপার দুর্দান্ত পারফরমেন্স দেখান। হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ লুইস এনরিকে। মৌসুমের দ্বিতীয় ভাগে চাপ বাড়ছে প্যারিসিয়ানদের উপর। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।